হ্যাঁ, ফিরে এলাম। ইলেকট্রোম্যাগনেটিজম অর্থাৎ তড়িৎচুম্বকত্ব ক্লাস 12-এর চ্যাপ্টার যেটা রানিং। আজকের ক্লাসে আমরা শুরু করছি ফোর্স অন এ চার্জ, অর্থাৎ এখানে অবশ্যই ম্যাগনেটিক ফোর্স হবে। আমরা যখন ইলেকট্রোস্ট্যাটিক্স পড়েছিলাম ওখানে আমরা জেনেছিলাম যে কোনো একটা চার্জ পার্টিকেল যদি রেস্ট অবস্থায় থাকে, অর্থাৎ আধানযুক্ত কণা যদি স্থির অবস্থায় থাকে, তাহলে তার উপর শুধুমাত্র তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ বল ক্রিয়া করে, অর্থাৎ শুধুমাত্র ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা ইলেকট্রিক ফোর্স। তো আজকে আমরা যেটা দেখব যে ম্যাগনেটিক ফোর্সও কাজ করবে যদি ওই পার্টিকেলটা ভেলোসিটি নিয়ে চলে, অর্থাৎ ওই পার্টিকেলটা যদি মোশনে থাকে। তাহলে এর এক্সপ্রেশনটা কী হবে না, এফ ভেক্টর ইজ ইকাল টু কিউ ভি ভেক্টর ক্রস বি ভেক্টর। খুব ইম্পর্ট্যান্ট এই ফর্মুলাটা এই কারণে ইম্পর্ট্যান্ট বলছি, এই ভেক্টর ফর্মটা মনে রাখলে এখান থেকে আমরা অনেক কিছু কনসেপ্ট পাবো। প্রথমত বলি কী কী লাগছে। একটা চার্জ পার্টিকেল মানে তার কিউ থাকবে, অর্থাৎ চার্জ থাকবে। পার্টিকেলটাকে অবশ্যই মোশনে থাকতে হবে, অর্থাৎ তার ভেলোসিটি থাকতে হবে, এবং একটা ম্যাগনেটিক ফিল্ড ওখানে অ্যাপ্লাই হবে যেখানে ওই চার্জ পার্টিকেলটা মোশনে থাকবে, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডেও মুভ করবে। যদি এইরকম হয় তখন ওই পার্টিকেল একটা ফোর্স ফিল করবে যার ভ্যালু হচ্ছে কিউ ইন্টু ভি ভেক্টর ক্রস বি ভেক্টর। তো আমরা ধরেই নিচ্ছি যে এদিকটা ভি, একটা পার্টিকেল এদিকটা মুভ করছে, আর ম্যাগনেটিক ফিল্ড আছে এইদিকে, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে ওই পার্টিকেল মুভ করছে। তাহলে একদম সিম্পল ব্যাপার হলো এফ ভেক্টর এর মড কিউ ভিভি সাইন থিটা, এই থিটাটা আসবে। তাহলে ডিরেকশনটা কি করে হবে, এফ এর ডিরেকশন মানে কোন দিকে বলটা কাজ করবে, তার জন্য আমাদের নিয়ম কি হচ্ছে ভি ভেক্টর ক্রস বি ভেক্টর। অর্থাৎ ভি ভেক্টরের দিকে আমি আঙুল রাখবো প্রথমে, কারণ এটা আগে লেখা আছে, ক্রস প্রোডাক্ট, অর্ডারটা মেনটেন হয়। এ ক্রস বি আর বি ক্রস এ আলাদা, আমরা 11-এ পড়েছিলাম। তাহলে ভি ভেক্টর তার সঙ্গে বি ভেক্টর, অর্থাৎ এখানে ঘুরছে কীভাবে দেখো, একটু আমার আঙুলের দিকটা দেখাও, ভি ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে স্ক্রু ঘুরছে এইভাবে, আবার আমার হাতের দিকটা দেখাও, স্ক্রু ঘুরছে এইভাবে। তাহলে ভি ভেক্টর ক্রস বি ভেক্টর, এইরকম স্ক্রু ঘুরছে। স্ক্রু যদি আমরা ডান পাকের স্ক্রু যদি ডান দিকে ঘোরানো হয়, তাহলে স্ক্রু এগিয়ে চলে যায় ভেতরের দিক। অর্থাৎ আমি যদি একটা স্ক্রুকে এইভাবে ঘোরাই, তাহলে স্ক্রুয়ের ডিরেকশন হবে এই দিক। এই যে স্ক্রু ভেতরের দিকে চলে যাচ্ছে, তাহলে এটা ডিরেকশনটা আমরা কি করে বোঝাবো, ভি ক্রস বি মানে বোর্ডের তলের ভেতরের দিক, এটাকে বোঝানো হবে এই দিক। তাহলে এটাই হলো এফ ভেক্টর, অর্থাৎ এই বোর্ডের তলের সঙ্গে ভেতরের দিক লম্বভাবে, এটাকে বোঝাচ্ছি আমরা এইটা দিয়ে। যদি আমরা এইরকম করতাম, এদিকে ভি ভেক্টর এদিকে বি ভেক্টর, এটা থিটা, তখন ভি ভেক্টর ক্রস বি ভেক্টর তখন উল্টো দিক হতো, তখন আমরা সিম্বল দিতাম এটায়। অর্থাৎ সেক্ষেত্রে বোর্ডের তলের সঙ্গে বাইরের দিকে আসতো। তাহলে ডিরেকশনটা ক্লিয়ার হলো। অবশ্যই আমরা ভেক্টর প্রোডাক্ট 11-এ বা ক্রস প্রোডাক্টের রুলস অনুযায়ী যাব। তাহলে হয় বাইরের দিক, নাহলে ভেতরের দিক। এবার আসছে এর ম্যাগনিটিউড, এফ ম্যাক্স কী হবে না, কিউ ভিবি সাইন 90-র ভ্যালু কত 1, তাহলে কিউ ভিবি এটা হলো এফ ম্যাক্স, অর্থাৎ সর্বোচ্চ বল এটা হতে পারে। তাহলে সর্বনিম্ন কত, এফ মিনিমাম কিউ ভি ইন্টু সাইন 0 মানে 0। তাহলে সর্বোচ্চ হতে পারে এটা, সর্বনিম্ন হতে পারে এটা, এদের মধ্যে ভ্যারি করবে। এবার আমরা আসছি এর ডিফারেন্ট কেসগুলো, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রগুলো। 1 নম্বরে আসছে, যদি ইনিশিয়ালি অ্যাট রেস্ট মানে প্রাথমিকভাবে স্থির, অর্থাৎ একটা চার্জ পার্টিকেল স্থির আছে, তাহলে ভি কত 0, অতএব এফ ইজ ইকুয়াল টু 0, মানে এটাই হলো এফ মিন। 2 নম্বর কেস, চার্জ পার্টিকেল মানে আধানযুক্ত কণা মুভিং বা মুভ প্যারালালি উইথ ম্যাগনেটিক ফিল্ড,
অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমান্তরালভাবে গতিশীল। সমান্তরালে গতিশীল। তাহলে সেক্ষেত্রে হবে থিটা ইজ ইকুয়াল টু 0, অতএব এফ ইজ ইকুয়াল টু কিউ ভিভি সাইন 0 সমান 0। তাহলে এক্ষেত্রে হলো এফ মিন, অর্থাৎ সর্বনিম্ন বল বা কোনো ফোর্স ফিল করবে না, কোনো বল অনুভব করবে না তখনই যদি চার্জ পার্টিকেল প্রথম থেকেই স্থির থাকে, মানে রেস্টে থাকে, অথবা সেটা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে প্যারালালি মুভ করে, সমান্তরালে গতিশীল হয়। কোনো ক্ষেত্রেই কিন্তু কোনো ফোর্স ফিল করছে না। কিন্তু যদি পারপেন্ডিকুলার হয়, 3 নম্বর কেস, তাহলে পারপেন্ডিকুলার হলে কি হবে? তাহলে আমরা ধরছি যে আহিত কণা বা আধানযুক্ত কণা, চার্জ পার্টিকেল, চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে গতিশীল। এই জায়গাটা এবার একটু ভালো করে বুঝতে হবে। কিরকম? এইটা একটা ফিল্ড, এই ফিল্ডে আমার ম্যাগনেটিক ফিল্ড আছে কোন দিক? ম্যাগনেটিক ফিল্ড আছে বাইরের দিক। অর্থাৎ এই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলারলি, মানে এই যে প্লেন আছে এই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলারলি বাইরের দিকে, এদিকে ম্যাগনেটিক ফিল্ড। এই ম্যাগনেটিক ফিল্ডে কোনো একটা পার্টিকেল ওই ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলারলি মুভ করছে, অর্থাৎ এদিকটা কাজ করছে তার ভেলোসিটি, বেগ, মানে পার্টিকেলটার ভেলোসিটি আছে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলারলি, কারণ ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে পারপেন্ডিকুলার, এইদিকে ম্যাগনেটিক ফিল্ড এইদিকে। এবার আমরা ভি ক্রস ভি হিসাব করবো। কিরকম? ভি কাজ করছে এইদিকে, এটা ভি, আর ম্যাগনেটিক ফিল্ড আছে এই দিকে, মানে এই দিকে ম্যাগনেটিক ফিল্ড বি আর এদিকে ভি। তাহলে নিয়ম বলছে যে ভি ক্রস বি, তাহলে ভি এর দিকে আঙুল রাখলাম, ক্রস বি, অর্থাৎ এই রকম স্ক্রু ঘোরানো হবে। তাহলে এইরকম যদি স্ক্রু ঘোরানো হয় তাহলে স্ক্রু আসবে নিচের দিক। ভালো করে আমার হাতের দিকে দেখো, ভি ক্রস বি এইরকম অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানো হচ্ছে, তাহলে স্ক্রু কিন্তু নিচের দিকে নেমে যাওয়ার কথা, এই দিকে নেমে যাওয়ার কথা। তাহলে স্ক্রু যদি এই দিকে নেমে যায় তাহলে এইদিকে কি কাজ করছে? এফ, ফোর্সটা কাজ করা উচিত। তাহলে একটা পার্টিকেলের এই দিকে একটা ফোর্স কাজ করছে, তার মানে ওই ফোর্সটা চাচ্ছে পার্টিকেলকে নিচের দিকে আনতে, কিন্তু পার্টিকেলটার ভেলোসিটি ছিল এই দিকে। তো তখন এই দুটো রেজাল্টেন্ট এই রকম দিকে পার্টিকেলটা মুভ করতে চাইবে। যখনই মুভ করতে চাইবে তখনই তার ভেলোসিটির ডিরেকশন এই দিকে হয়ে গেল। তাহলে এখন ভি এর ডিরেকশন এই দিক, অমনি সঙ্গে সঙ্গে তার ফোর্সের ডিরেকশন আবার চেঞ্জ হয়ে গেল পারপেন্ডিকুলারলি। ভালো করে ব্যাপারটা বুঝে দেখো, আমাদের প্রথম ক্ষেত্রে ভি ভেলোসিটি ছিল এই দিকে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলার, এফ এই দিকে কাজ করলো, তাহলে ফোর্স ভেলোসিটি এই দুটো রেজাল্টেন্ট এই দিকে এসেছিল, তাহলে এখন পার্টিকেলটা এই দিকে আসার কথা। কিন্তু এইরকম একটা পয়েন্টে এসে পারপেন্ডিকুলারলি এই দিকে ফোর্স কাজ করবে, তাহলে ফোর্স এই দিক, ভেলোসিটি এই দিক, এই দুটোর পারপেন্ডিকুলার আবার এই দিকে আসবে, ফলে দেখা যাবে যে এই পার্টিকেলটা একটা ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে একটা সার্কুলার পাথ অতিক্রম করছে। অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলারলি যদি কোনো পার্টিকেল একটা সার্টেন ভেলোসিটি নিয়ে মুভ করা স্টার্ট করে, অর্থাৎ স্টার্ট করলো একটা ভেলোসিটি নিয়ে, তখন তার পথটা হয়ে যাবে সার্কুলার, এটা আমরা মনে রেখে দেব। তাহলে এক্ষেত্রে ফোর্স কত হবে? এফ ইজিক্যাল টু কিউ ভিভি সাইন 90
অর্থাৎ কিউভিভি এটাই হলো এম ম্যাক্স। আর আমরা ছবিতে দেখলাম যে এটা বৃত্তীয় গতি, এবং এক্ষেত্রে আমরা আরেকটা দেখব, যেই ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে আমরা একটু পরে প্রুভ করব কোনো ওয়ার্ক ডান হবে না, অর্থাৎ নতুন কোনো ওয়ার্ক ডান বা কৃতকার্য সম্পন্ন হবে না বলে এর ভেলোসিটি একই থাকবে। ভেলোসিটি একই থাকা মানে আমরা এটাকে লিখব সমবৃত্তীয় গতি বা সুষমবৃত্তীয় গতি। তাহলে ভি ইজ ইকাল টু কনস্ট্যান্ট। সেক্ষেত্রে এই সমবৃত্তীয় গতিতে অভিকেন্দ্র বল এটা সাপ্লাই করবে এই কিউভিবি ফোর্স থেকে। তাহলে এমভি স্কোয়ার বাই আর ইজ ইকাল টু কিউভিবি, এখান থেকে আমরা আর পেয়ে গেলাম এমভি বাই কিউভিবি। অর্থাৎ আমাকে কতগুলো জিনিস মনে রাখতে হচ্ছে। প্রথমে বলি, 3 নম্বর কেসে আমরা যেটা দেখলাম যে কোনো একটা চার্জ পার্টিকেল কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলারলি মুভ করেছিল, তখন সেক্ষেত্রে ফোর্সের ভ্যালু এটা আমরা এটা ম্যাথমেটিক্যাল পেলাম। আর আমরা দেখব যে ভি এর ভ্যালুটা একই থাকে, এটা আমরা একটু পরে প্রুভ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যে বৃত্তীয় গতিটা সম্পন্ন করলো, এই বৃত্তীয় গতিটা কেন হলো না, প্রত্যেকটা মুহূর্তে ভেলোসিটির ডিরেকশনটা চেঞ্জ হচ্ছিল বলে, সেই জন্য ইউনিফর্ম ভেলোসিটি, ভি কনস্ট্যান্ট। আর অবশ্যই সার্কুলার মোশন মানেই অভিকেন্দ্র বল বা সেন্টিপিটাল ফোর্স লাগে। এই সেন্টিপিটাল ফোর্সটার সাপ্লাই করবে কে, ওই ম্যাগনেটিক ফোর্স মানে কিউভিবি সাইন 90 বা কিউভিবি। তাহলে এমভি স্কোয়ার বাই আর ইজ ইকাল টু কিউভিবি, ওখান থেকে আর পেয়ে গেলাম এমভি বাই কিউবি। এই হলো এখানকার ফর্মুলা, যেখানে আমরা পাচ্ছি আর ইজ ইকাল টু এমভি বাই কিউবি। এই আর এর ভ্যালু এবার কার কার উপর ডিপেন্ড করে সেটা আমরা দেখব। R is equal to mv by qb is equal to তাহলে R প্রপোর্শনাল টু ভি, অর্থাৎ আমি যদি ভেলোসিটিটা বাড়াই তাহলে রেডিয়াসটা বাড়বে। আবার উল্টো দিক থেকে বলতে পারি যে রেডিয়াসটা হয়তো বেশি হবে, ভেলোসিটিটাও বাড়বে। অর্থাৎ রেডিয়াস আর ভেলোসিটি একে অপরের সঙ্গে, ওটাকে আমরা বলি সম্পূরক বা পূরকভাবে, অর্থাৎ কমপ্লিমেন্টারি একে অপরের, যে একজন চেঞ্জ হলে আরেকজন চেঞ্জ হবে। অর্থাৎ ভি বাড়লে আর, আর বাড়লে ভি। আর প্রপোর্শনাল টু 1/b, ম্যাগনেটিক ফিল্ডের উপর ডিপেন্ড করে রেডিয়াসটা চেঞ্জ হবে। আর প্রপোর্শনাল টু কিউ, আর প্রপোর্শনাল টু 1/q, আর প্রপোর্শনাল টু এম। এই রিলেশনগুলো আমরা পাবো। আরও পাবো আর প্রপোর্শনাল টু 1/q/m। এই q/mটাকে বলবো আমরা আপেক্ষিক আধান, অর্থাৎ 1 রিলেটিভ চার্জ। রিলেটিভ চার্জ মিনস চার্জ বাই মাস, এর উপর ডিপেন্ড করবে। রিলেটিভ চার্জ যত বেশি হবে, আপেক্ষিক আধান যত বেশি হবে, আর এর ভ্যালু তত কম হবে। এই হচ্ছে কার কার উপর ডিপেন্ড করে। এবার আমরা আসছি এক্ষেত্রে একটা ফ্রিকোয়েন্সি, মানে পার সেকেন্ডে কতবার ঘুরবে এই সার্কুলার মোশনে। তাহলে পার সেকেন্ডে কতবার ঘুরবে এটাকে বলবো আমরা ফ্রিকোয়েন্সি। এটা হবে 1/t। টি এর জায়গায় এবার বসবে 2πr/v, অর্থাৎ v/2πr। ভি এর ভ্যালুটা যদি আমরা বসাই এখান থেকে, তাহলে qbr/m, qbr/m ইন্টু 2πr, আর আর কেটে গেল qb/2πm। অর্থাৎ এই ফ্রিকোয়েন্সিটার নাম এখন আমরা দিচ্ছি সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি। সাইক্লোট্রন কেন? একটা যন্ত্র আছে বা একটা ইনস্ট্রুমেন্ট যার নাম সাইক্লোট্রন, যার কাজ হলো প্রোটন, আলফা এই ধরনের পার্টিকেল, অর্থাৎ পজিটিভ চার্জড পার্টিকেলকে আমরা অ্যাক্সেলারেট করতে পারি, অর্থাৎ তার ভেলোসিটিটা আমরা খুব হাই ভ্যালু পর্যন্ত ইনক্রিজ করতে পারি। তার জন্য আমাদের দরকার কি? এই ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড আমরা কন্ট্রোল করে করব। আমরা সাইক্লোট্রনের যন্ত্র সম্পর্কে ডিটেলসে পড়বো কিছুক্ষণ পর।
তাহলে সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি ওই যন্ত্রের নাম অনুসারেই আসবে। ফ্রিকোয়েন্সির যে কনসেপ্ট ছিল সেটাই থাকবে, যে পার ইউনিট টাইমে যতগুলো ফুল রোটেশন বা ফুল রিভলিউশন, তার হিসাবটা আমরা দেখতে পাচ্ছি কিউ বি বাই 2πm, যেখানে টাইম পিরিয়ড হবে টি ইজ ইকাল টু 2πm বাই কিউবি। এইটা হলো টাইম পিরিয়ড। তাহলে ইলেকট্রনের মাসের উপর ডিপেন্ড করে, ইলেকট্রনের চার্জের উপর ডিপেন্ড করে, আর ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল টু। এইগুলো হচ্ছে টাইম পিরিয়ড ডিপেন্ড করবে কার কার উপর। অর্থাৎ সোজা কথায় আমরা এই কোয়ান্টিটিটা দেখে আমরা মনে রাখবো যে কার কার উপর নির্ভর করে। এই হলো সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি। এবার আমি ডেফিনেশনটা যদি দিই সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি, সেটা আমি লিখে দিচ্ছি, একটু এটা মনে রাখবে। When a charged particle is moving with a uniform circular motion in perpendicular magnetic field, then the number of rotation per unit second is known as cyclotron frequency according to the instrument known as সাইক্লোট্রন। অর্থাৎ সাইক্লোট্রন যন্ত্রে পুরো থিওরিটাকে আমরা অ্যাপ্লাই করি বলে এই জন্য হয়ে গেল সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি। এবার আমরা আসছি ডেফিনেশনটা দেখে নাও। এবার এর সঙ্গে আমি এর ফর্মুলাটা লিখে দিতে পারবো যে কিউবি বাই 2πm। অবশ্যই ইলেকট্রন হলে এগুলো সব কিউর জায়গায় ই হয়ে যাবে। তাহলে ফর ইলেকট্রনটা স্টার চিহ্ন দিয়ে লিখে দিচ্ছি, ফর ইলেকট্রন Q is equal to E। এবার আমরা আসছি যে ম্যাগনেটিক ফিল্ডে ওয়ার্ক ডান 0, অর্থাৎ ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট। ওয়ার্ক ডান বাই ম্যাগনেটিক ফোর্স is 0, অর্থাৎ ম্যাগনেটিক ফোর্স ইজ নো ওয়ার্ক ফোর্স। এটা কিরকম? আমি ধরলাম যে এরকম একটা প্লেনে এই দিকে পার্টিকেলটার একটা চার্জ পার্টিকেলের ভেলোসিটি, ওই প্লেনেই আছে ম্যাগনেটিক ফিল্ড, এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে বি এবং ভি আছে সেম প্লেনে। তাহলে আমরা জানি এফ ভেক্টর ইজ ইকাল টু কিউ ভি ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে সেই নিয়ম অনুযায়ী ভি কাজ এফ কাজ করবে এইদিকে। অতএব ফোর্স ইজ দি পারপেন্ডিকুলার ডিরেকশন of the plane which contains v vector and b vector। তাহলে v এবং b যেদিকে কাজ করছে, যে তলে আছে তার সঙ্গে f টা হবে পারপেন্ডিকুলার।
তাহলে আমরা বলতেই পারি যে এফ ভেক্টর ডট বি ভেক্টর ইজ জিরো, বিকজ এফ ইজ পারপেন্ডিকুলার টু বোথ ভি অ্যান্ড বি। এফ ডট ভি ইজ ইকাল টু জিরো মিনস পাওয়ার জিরো। অতএব ওয়ার্ক ডান বাই টাইম ইজ জিরো, অতএব ওয়ার্ক ডান জিরো। ব্যাস এই হিসাব। তাহলে নো ওয়ার্ক ফোর্স হয়ে গেল, ওয়ার্ক ডান যেহেতু জিরো। এরপর আমরা আসছি এই জায়গাটায় যে ওয়ার্ক ডান যদি জিরো হয়ে যায় তাহলে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। কারণ আগে যে কাইনেটিক এনার্জি ছিল হাফ এম ভি স্কোয়ার, এটা কনস্ট্যান্ট, কারণ নতুন করে তো কোনো ওয়ার্ক ডান হয়নি। ওয়ার্ক ডান যদি না হয় তাহলে কাইনেটিক এনার্জি ইনক্রিজ বা ডিক্রিজ কোনোটাই করবে না, সেই জন্য হাফ এম ভি স্কোয়ার এটা কনস্ট্যান্ট, অতএব ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। আমি যেটা আগে বলেছিলাম যে ইউনিফর্ম সার্কুলার মোশনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ভি এর ভ্যালুটা কনস্ট্যান্ট থাকছে, চেঞ্জ হচ্ছে না। সে যে চেঞ্জ হচ্ছে না আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবো ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে ফাইনালি আমরা যেটা এখনো অবধি দেখলাম যে একটা প্লেনে ভি এবং বি থাকবে, এফ থাকবে তার সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে এক্ষেত্রে মোশনটা কেমন হবে? যদি ওয়ার্ক ডান জিরো হয়ে যায় তাহলে অবশ্যই কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট বা ভি কনস্ট্যান্ট, অর্থাৎ ভি এর ভ্যালুটা কনস্ট্যান্ট। তাহলে মোশনটা কিন্তু ডিপেন্ড করবে এফ ভেক্টর ইজ ইকুয়াল টু কিউ ভি ভেক্টর ক্রস ভি ভেক্টর, এই ইকুয়েশন অনুযায়ী। আচ্ছা, আমরা যেটা দেখলাম এতক্ষণ সেটা আরেকবার একটু ছবিতে আঁকছি। তাহলে আমরা যদি এইরকম আঁকি এখন, যে ম্যাগনেটিক ফিল্ডটা এদিকে, অর্থাৎ ওই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার, এই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার, এই দিকে ছিল ভি, তখন তার মোশনটা ছিল কিরকম? এই যে সার্কুলার মোশন, এটা কিন্তু আমাদের ছিল এই প্লেনে। এই হচ্ছে আমাদের কেস। এই ছবিটা কখন? হোয়েন ভি পারপেন্ডিকুলার বি। এবার আমরা যেটা আসবো, তাহলে এক্ষেত্রে সাইক্লোটন ফ্রিকোয়েন্সি কি কি হয়েছিল আমি আরেকবার একটু লিখে দিচ্ছি এখানে। সাইক্লোটন ফ্রিকোয়েন্সি n ইজ ইকাল টু কিউ বি বাই টু পাই এম, টি ইজ ইকাল টু টু পাই এম বাই কিউ বি, আর পাথ ছিল সার্কুলার, মোশন ছিল ইউনিফর্ম সার্কুলার মোশন। এই এখন এবার আমরা আসছি 4 নম্বর কেস। তাহলে এতক্ষণ আমরা 3 নম্বর কেসটাকে আলোচনা করলাম, এবার আমরা আসছি 4 নম্বর কেস। কি? ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে, এই হলো ম্যাগনেটিক ফিল্ড,
4 নম্বর কেসে বলছে যে when v is at angle with b, অর্থাৎ যদি পার্টিকেলটার ভেলোসিটি থাকে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে থিটা কোণে, এগুলো চৌম্বক ক্ষেত্র, এর সঙ্গে যদি থিটা কোণে ভেলোসিটি হয়, আমরা ছবিতে দেখেছি যে চৌম্বক ক্ষেত্র উপরের দিক, তার সঙ্গে থিটা কোণে, দেন the component of v along the perpendicular direction of b, আমি একটু বাংলায় বলি ব্যাপারটা। চৌম্বক ক্ষেত্র উপরের দিকে আছে, তার সঙ্গে লম্ব দিক, তার মানে এই দিকে ভি এর কম্পোনেন্ট মানে বেগের উপাংশ হবে, আমরা ছবিতে যেটা দেখতে পাচ্ছি, ভি সাইন থিটা। সো ফর প্রিভিয়াস কনক্লুশন বা প্রিভিয়াস যে ডিসকাশনটা আমরা করলাম, যে আলোচনা হলো, মানে পূর্বের যে আলোচনা, তা থেকে আমরা কি পেয়ে যাব, আর ইজিক্যাল টু, মানে এটাকে আর ড্যাশ ধরছি, আর ড্যাশ ইজিক্যাল টু এম ভি সাইন থিটা। আগেরটা ছিল এম ভি বাই কিউবি, এখন হবে এম ভি সাইন থিটা বাই কিউবি। অতএব রেডিয়াস r dash is slightly less than the previous value, r is equal to mv by qb, অর্থাৎ আগে যে ভ্যালুটা ছিল আর, তার থেকে কিছুটা কম হবে। তাহলে কীরকম কম হবে? তাহলে এখন সার্কুলার মোশনটা হবে এইরকম, এইটা হলো আর ড্যাশ, এইটা অনেকটা কম হবে, এবং এই আর ড্যাশ বের করার পর এবার আমাদের কি কি হিসাব করতে হবে আমরা সেগুলো দেখব। নাও এখন t is equal to 2 pi r dash by v dash, v dash মানে কত, v sin থিটা, তাহলে 2 pi v sin থিটা, আচ্ছা এম, একটা এম ছিল, 2 pi ইন্টু এম ভি সাইন থিটা বাই কিউবি ইন্টু ভি সাইন থিটা। তাহলে এটাকে যদি আমরা কেটে দিই, একই রয়ে গেল 2 pi m বাই কিউবি, অর্থাৎ টাইম পিরিয়ড সেম হচ্ছে, ফ্রিকোয়েন্সি সেম হলো, শুধুমাত্র রেডিয়াসটা আগের থেকে কমে গেল। আর কি, আমরা এগুলো সব হিসাব করলাম ভি সাইন থিটা কম্পোনেন্ট ধরে, অর্থাৎ এদিকের কম্পোনেন্টটা ছিল ভি সাইন থিটা, এইটা ধরে, কিন্তু এখন একটা কম্পোনেন্ট ভি কস থিটা ওইদিকে রয়ে গেছে, সেই জন্য এখন মোশনটা কীরকম হবে, এদিকে একটা মুছব। তাহলে ফর ভি কস থিটা কম্পোনেন্ট এইভাবে এবার উপরের দিকে উঠতে থাকবে। কেন না, ভি কস থিটা উপরের দিকে কাজ করছে, অর্থাৎ তার মোশন তখন হবে উপরের দিকে। তাহলে এটাকে বলবো আমরা স্পাইরাল মোশন, দি মোশন অফ চার্জড পার্টিকেল।
এটা এটা কেন হলো একটু বলি। স্পাইরাল বা যেটাকে আমরা বলবো হেলিক্যাল অর হেলিক্যাল, যেটাকে বাংলায় বলে পেঁচানো গতি বা শঙ্খিল আকার, সর্পিল আকার বা কুণ্ডলীকৃত গতি, অর্থাৎ সেম থিওরিটাই আছে। আমরা আগেরটাতে দেখেছিলাম, আগের 3 নম্বর কেসে, যে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে যদি লম্বভাবে কোনো আধানযুক্ত কণা গতিশীল হয়, তখন সেক্ষেত্রে তার গতিপথ হয়েছিল সুষম বৃত্তীয় গতি, অর্থাৎ বৃত্তাকার পথে সমদ্রুতি সম্পন্ন গতি, একটা প্লেনে থেকেই ঘুরছিল। এখন আমরা দেখতে পাচ্ছি যে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে যে কোনো কোণে বেগটা আছে, অর্থাৎ থিটা কোণে। সেই জন্য বেগের দুটো উপাংশ, একটা ভি সাইন থিটা, একটা ভি কস থিটা। তো এই ভি সাইন থিটা উপাংশ হয়ে গেছে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্ব। তাহলে ওই উপাংশ কি চাইবে? ওই উপাংশ চাইবে বৃত্তপথে ঘোরাতে, অর্থাৎ ভি সাইন থিটা বৃত্তপথে ঘোরাচ্ছে। যেহেতু ভি এর থেকে ভি সাইন থিটাটা কম, সেই জন্য আমরা বলবো আগের থেকে একটু কম ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরলো। কিন্তু ভি কস থিটা উপাংশ উপরের দিকে আছে, তাহলে ভি সাইন থিটাকে ঘোরাচ্ছে আর ভি কস থিটাকে উপরের দিকে তুলবে। এই কনসেপ্টের জন্য স্পাইরাল মোশন বা হেলিক্যাল মোশন এলো। তাহলে এখান থেকে স্টার্ট করলে যখন ও বৃত্তপথ ঘুরে আসছে একবার, তখন ও কিছুটা উপরে উঠে গেল। এইটাকে বলা হবে এক্স। এক্স হলো পিচ। পিচ তাহলে কি করে পাবো? পিচ একটা ডিস্টেন্স, এটা সমান ভিটি, ভি কস থিটা ইন্টু টি। এটা হিসাব করলে হবে টি এর ভ্যালু যেটা ছিল 2 পাই আর ড্যাশড বাই ভি সাইন থিটা, এটা করলে হবে 2 পাই আর ড্যাশড কট থিটা। এটা হতে পারে, অথবা হতে পারে ভি কস থিটা ইন্টু 2 পাই এম বাই কিউবি, এই ফর্মুলাও হতে পারে। তাহলে এটাকে বলবো আমরা পিচ। পিচের কনসেপ্ট কি ছিল? যে যদি একবার পূর্ণ আবর্তন সম্পন্ন করে, তাহলে যত দূর দূরত্ব এগিয়ে যাবে তাকে আমরা বলবো পিচ। তো যেটা বলার, একটাই কথা বলছি, আজকে এতটা অবধি পড়ালাম, তোমরা এতদূর অবধি পড়া রেডি করো। যদি ভালো লাগে বন্ধুদেরকে শেয়ার করে দিও। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বেল আইকন প্রেস করবে, কারণ আমি ফুল সিলেবাস কভার করব, তাহলে পরপর ক্লাসগুলো তোমরা পাবে। আর কোনো কিছু অসুবিধা বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, একটু লাইক বা শেয়ার করে দিও। ভালো থেকো, পড়া তৈরি করো। আমরা পরের দিন আসবো পরবর্তী অংশ নিয়ে। রাখলাম আজকে।